ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সবার সাথে আছি আমি রিফাত তাসনুভা। নতুন অর্থ বছরের শুরু আর তার সঙ্গে কার্যকর হয়েছে পুঁজিবাজার ঘিরে নতুন কাঠামো। বিনিয়োগকারীদের কতটা আস্থা ফিরবে এবার? কি আছে নতুন কর নীতিতে? কোম্পানিগুলো মুনাফা ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করবে নাকি লভ্যাংশ হিসেবে বিতরণ করবে? আর এই সব কিছু নিয়েই পুঁজিবাজার ঘিরে আমাদের আজকের টালিখাতার আলোচনা। করের চাপে পুঁজিবাজার লভ্যাংশের টান আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মিড ওয়েস্ট সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান এবং আছেন পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আশিকুর রহমান আপনি এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেননি, কিন্তু জনাব মুসা আপনি আছেন আমাদের সাথে, তাই আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাচ্ছি। দীর্ঘদিন ধরে পুঁজিবাজার নিয়ে নানান আলোচনা, নানান সমালোচনা, প্রাপ্তি অপ্রাপ্তি, সরকার পরিবর্তনের পর দেখা গেছে নানা চ্যালেঞ্জ এসেছে এখাতে। শুধুমাত্র তাই নয়, সব কিছু যদি আমরা বিচার বিবেচনা করি, পাওয়া না পাওয়ার এক বিশাল সমীকরণ। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ঠিক এই মুহূর্তে আসলে পুঁজিবাজার কি অবস্থার মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে নতুন অর্থ বছরেরই মধ্যে শুরু হয়ে গেছে। এই অর্থ বছরে আপনি একজন বিশ্লেষক হিসেবে কি বলবেন? যে ধরনের উদ্যোগ সরকার গ্রহণ করেছে, যেভাবে এই বাজারটাকে আরো ঘুরে দাঁড়ানোর জন্য সরকার উদ্যোগ নিচ্ছে, এটি কতটুকু কার্যকর হবে? ধন্যবাদ আপনাকে। আমরা বাজেট পেয়েছি, বাজেটের মধ্যে পুঁজিবাজারের জন্য খুব বড় রকমের কিছু আছে এটা বলা যাবে না। তবে আমি যেটা বুঝতে পারি, আমরা গত 2 বছর যাবৎ কোনো নতুন আইপিও পাচ্ছিলাম না, এবং আমরা যে বাজেটের মধ্যে যে জিনিসটা এমফেসিস করা হচ্ছে সেটা হলো যে আগামী বছর, এই বছরের মধ্যে অনেক কিছু আইপিও আসবে। আইপিও আনার জন্য অনেক চেষ্টা করা হবে। বিশেষ করে আইপিওতে অ্যাপ্লাই করলে অনেক সময় দেখা যায় অনেক দীর্ঘদিন সময় লাগে এটাকে অ্যাপ্রুভ করার জন্য। সেই প্রসেসটাকে একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করবে। এবং আরো বলা হয়েছে সরকারি কিছু ব্যবসা প্রতিষ্ঠান যা আছে আনা হচ্ছিল না, সেগুলো আনতে চেষ্টা করবে। আমি করের ফ্রন্টে তেমন কোনো পরিবর্তন গত বছরের চাইতে এই বছর আমি দেখি না। গত ইন্টারিম সরকারের সময় আমরা দেখেছি কিছুটা কর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আগের সময় দেখা গেছিল যে ডিভিডেন্ডের 50,000 টাকা পর্যন্ত কর থেকে মুক্তি দেওয়া হয়েছিল, সেটাকে বাদ করে দেওয়া হয়েছে। আমার মনে হয় এগুলো খুব ভালো সিদ্ধান্ত ছিল না। আমাদের দেশে পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীর সংখ্যা অনেক বেশি, এবং এই ব্যক্তি বিনিয়োগকারীদেরকে যদি উৎসাহিত করতে হয়, যেখানেই সম্ভব কিছুটা সুবিধা দেওয়া যেতে পারে। তবে আমি যেটা লক্ষ্য করেছি গত কয়েকদিন, স্পেসিফিক্যালি গত বছরের শেষ কয়েকদিন, জুন মাসের শেষ কয়েকদিন বাজারটা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। পুঁজিবাজারে যে সূচক আছে সূচকটা বেড়েছে, এবং মৌলভিত্তি সম্পন্ন কিছু কিছু কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। এটা উৎসাহজনক, এবং এই ধারা যদি চলতে থাকে ভবিষ্যতে বিনিয়োগকারীদের মধ্যে একটু উৎসাহ আসবে বাজারে আসার জন্য। আমার মনে হয় আমি এ ব্যাপারে একটু ইতিবাচক ধারণা পোষণ করতে পারি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে পুঁজিবাজারে এরই মধ্যে ইতিবাচক একটি ধারা চলে এসেছে এবং এটা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা আপনারা করছেন। আশিকুর রহমান, আপনাকে আমরা আমাদের সাথে পেয়েছি, স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের যে নিয়মিত আয়োজন আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়, সেখানে আপনাকে। যেটি বলছিলেন আসলে জনাব মুসা, যে বিগত কিছুদিন ধরে একটি ইতিবাচক সাড়া মিলছে পুঁজিবাজারে। এখন বাজেট প্রণয়ন করা হয়েছে, সরকারের কাছে নানা রকমের প্রত্যাশা ছিল এই খাতের ব্যবসায়ীদের। এখন প্রত্যাশা আসলে কতটুকু প্রাপ্তি ঘটেছে, এটা একটু জানতে চাবো আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি নিজেও পাবলিকলি কিন্তু আগেও বলেছিলাম যে এই বাজেটের মধ্যে যে আমরা কর কমানোর ব্যাপারটা নিয়ে যে সরকারের কাছে যেটা চাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রি ইন্টারমিডিয়েটদের থেকে, আমার অ্যাসেসমেন্ট ছিল যে সরকার হয়তো ওটা করতে পারবে না। মেইন কারণটা হলো সরকার তো নিজে একটা ফাইন্যান্সিয়াল ডেফিসিটের মধ্যে পড়ে গেছে। প্রতি বছর আপনার ট্যাক্সের যে রেভিনিউ টার্গেট থাকে, ওই টার্গেটে সে কিন্তু কোনোটাই সে ঠিক মতো আনতে পারছে না। সো বাট আলটিমেটলি আমি যেটা বলবো যে আপনি যদি ফাইন্যান্স মিনিস্টারের যদি স্টেটমেন্ট যদি দেখেন, ওনারা খুব লং টার্ম একটা প্ল্যান নিয়ে কিন্তু আমাদের পুঁজিবাজারকে একটা স্টেট জায়গায় নিয়ে আসতে চাচ্ছে, যে ওনারা ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে।
সো আই থিঙ্ক ফ্রম আ ট্যাক্স পার্সপেক্টিভ আমরা এরকম পজিটিভ যদি কিছু নাও পেয়ে থাকি, আই থিঙ্ক কিছু জিনিস ওনারা যেটা করেছে যে ফাইনাল ট্যাক্সেশন ফর ডিভিডেন্ড অ্যান্ড কর্পোরেট ট্যাক্সের জন্য, এগুলি ভালো। মিউচুয়াল ফান্ডের জন্য যে স্ল্যাবটা ছিল ইন টার্মস অফ মিউচুয়াল ফান্ডের রিবেটের জন্য, ওইটা রিমুভ করেছে, এগুলি ভালো। কর্পোরেশনের যে ট্যাক্সটা কমানোর ব্যাপারটা, এটা আমি পার্সোনালি এক্সপেক্ট করিনি যে এই সরকার এখনই সিচুয়েশনে করতে পারবে, কারণ আমরা অলরেডি কিন্তু একটা IMF এর প্রোগ্রামে আবার যাচ্ছি। হাউএভার আই থিঙ্ক আপনি যদি মার্কেটের রিয়াকশনটা যদি দেখেন, মার্কেটের রিয়াকশন হ্যাজ বিন ওভারঅল পজিটিভ। অ্যান্ড ইনফ্যাক্ট এই সরকার মানে গভর্নেন্সে আসার পর থেকে, ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু জিওপলিটিক্যালের যে প্রবলেমগুলি আছে তারপর থেকেও কিন্তু মার্কেট হ্যাজ বিন ভেরি ভেরি রেজিলিয়েন্ট। এটা কিন্তু প্রুভ করে সেন্টিমেন্ট ওয়াইজ যে তারা বিশ্বাস করে যে এই সরকারের যে লং টার্ম প্ল্যানিং এন্ড ভিশন আছে ক্যাপিটাল মার্কেটের জন্য, তারা মার্কেট পার্টিসিপেন্টরা এটাকে খুব পজিটিভ দিচ্ছে। সো মেবি হয়তো বা ফ্রম আ ট্যাক্সেশন পয়েন্ট অফ ভিউ আমরা ভালো এরকম কিছু না পেলেও, আই ডু বিলিভ যে ওভারঅল সেন্টিমেন্ট এন্ড ওভারঅল প্ল্যানিং ফর দ্য ক্যাপিটাল মার্কেট কিন্তু রাইট জায়গায় যাচ্ছে। জি জনাব আশিকুর রহমান, আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, এখানে যে পজিটিভ ধারা বলছেন, দীর্ঘমেয়াদে এই পজিটিভ ধারা আসলে কতটুকু অব্যাহত থাকবে? এখানে কি নতুন বিনিয়োগকারীরা সত্যি এরই মধ্যে যুক্ত হয়েছেন, নাকি একই অর্থ বারবারই ঘুরছে? সেই বিষয়টি একটু জানাবেন। ওয়েল, আমাদেরকে ডেটা নিয়ে কাজ করলে আমাদের মনে হয় সবচেয়ে ভালো হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি যদি দেখেন, শুধু দুটা শর্ট র্যালি হয়েছিল। এই দুটো শর্ট র্যালির মধ্যে কিন্তু অ্যাভারেজ টার্নওভার আপনার 1000 থেকে 1200 কোটি টাকার মতন ছিল, বাট এটা খুব লিমিটেড টাইম স্কোপের মধ্যে ছিল। অ্যান্ড পুরা ইন্টারিমের আপনার যদি টার্নওভার আমি দেখি, তখন কিন্তু 400 থেকে 500 কোটি টাকার মধ্যেই কিন্তু টার্নওভার ছিল। ওয়ারেজ আমরা গত 2 মাস ধরে যদি দেখি, ক্যাপিটাল মার্কেট কিন্তু 800 থেকে এখন অলমোস্ট 1200 কোটি টাকার মধ্যে অ্যাভারেজ টার্নওভার আসছে। সো অবভিয়াসলি ইদার সাইড লাইনের যদি ফান্ডের কথা বলেন বা নতুন বিনিয়োগকারী বলেন, অবশ্যই তারা কিন্তু জয়েন করেছে। লং টার্ম আপনাকে যখন প্ল্যানিং করতে হবে, তখন শর্ট টার্মের মধ্যে কিন্তু আপনি যে সবাই যুক্ত হবে তা কিন্তু না। একটা বড় ইস্যু তো আছে যে আমরা তো কোনো ক্যাপিটাল রেজিং এখনো পর্যন্ত করতে পারছি না। আনলেস এন্ড আনটিল আপনি ভালো আইপিও যদি না আনেন, আমরা যেভাবে চাচ্ছি যে মানে লাখ লাখ বিনিয়োগকারী যে জয়েন করবে, ওটা হবে না আনলেস এন্ড আনটিল আপনি নতুন জি, আইপিও। এই একই কথা কিন্তু জনাব মুসা আমাদেরকে বলেছেন যে আমরা নতুন আইপিও পাচ্ছি না, নতুন আইপিওকে অবশ্যই বাজারের সাথে যুক্ত করতে হবে। জনাব মুসা, আপনার কাছে একটু যেতে চাই যে এই যে কর ছাড়ের বিষয়টি আমরা দেখছি, এটিকে আসলে পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য একটি উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে নাকি এটাকে আমরা কিভাবে আসলে দেখব? এই যদি আমরা অতীত অভিজ্ঞতার কথা বলি, তাহলে এই ধরনের সুবিধা আসলে কতটুকু কার্যকরী ছিল বলে আপনি মনে করেন? জনাব মুসা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করে নেবেন আপনার ডিভাইসটি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে ততটুকু বুঝতে পারছি না আসলে এই বাজেটে কর ছাড় কিছু দিয়েছে বলে আমার নজরে আসেন, যদি থাকে আমাকে জানাবেন। তো ওই আশিক সাহেব যেটা বললেন আর কি, কর ছাড়ের চাইতেও আত্মবিশ্বাসটা আসার জন্য একটা সরকারের উপর কতটা আস্থা আছে সেটার উপর নির্ভর করে। উনি যেমন বলেছেন, আমিও বলতেছি যে এই সরকার প্রতিস্থাপিত হওয়ার পর থেকে শেয়ার বাজারের মধ্যে একটা ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। ভলিউম অফ ট্রানজাকশনস বাড়ছে। এতে বোঝা যায় বাজারটা বোধহয় অ্যাক্টিভেট হচ্ছে। সবচেয়ে ভালো জিনিস হবে যদি এই ধারা কিছুদিন কন্টিনিউ করে, তাহলে যারা সাইডলাইনে আছেন তারা হয়তো আবার পুঁজিবাজারে আসবেন। অনেকে পুঁজিবাজার থেকে টাকা সরিয়ে নিয়ে ফিক্সড ডিপোজিটে রেখেছিলেন। কারণটা হলো ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট সেটা এখন বাংলাদেশে বেশি, এবং বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে যে রিটার্ন পাওয়া যাচ্ছে সেটা ম্যাচ করতে পারছে। তো যখনই বাংলাদেশের এই পুঁজিবাজার, স্পেসিফিকলি শেয়ার মার্কেট আমাদের একটা রিটার্ন দেবে যেটা নাকি আমাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে, তখনই দেখবেন বর্তমান যারা শেয়ার হোল্ডার আছেন তারাও বেশি পার্টিসিপেট করবেন, এবং নতুন শেয়ার হোল্ডারও বা যারা শেয়ার মার্কেটে আসতে চান তারাও বাজারে আসবেন। এবং আপনি দেখবেন অতীতে যেই সমস্ত সময় বাজারগুলো একটু বেশি অ্যাক্টিভ ছিল, সেই সময় কিন্তু পুঁজিবাজারের শেয়ারের প্রাইসগুলো আস্তে আস্তে বাড়তি ছিল। কিন্তু এটা একটা আরেকটা সিগন্যাল হতে পারে। এক সময় দেখা যায় আমাদের দেশের যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেন তারা মূল্যকে চেস করেন, প্রাইসকে চেস করেন। তো প্রাইস বাড়াইতে গেলে যদি আসে, আবার বাজারের মধ্যে একটু অস্থিরতা দেখা যেতে পারে। সেই জন্য পুঁজিবাজারের যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন, নতুন নিয়ন্ত্রণকারী যারা আছেন এখানে কর্মকর্তা হিসাবে
আমি মেজরিটিকেই জানি তারা অ্যাকাউন্টিং এর উপর, হিসাব বিজ্ঞানের উপর যথেষ্ট দক্ষ। তারা হয়তো এই বিষয়ে আমাদেরকে একটা যথাযথ জি, এবং এবং এই যে রাখবেন। জি জনাব মুসা, এই বিষয়টি নিয়ে আমরা আসলে আরো আলোচনা করব, কিন্তু আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে। জনাব আশিকুর রহমান, একটু ছোট বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনা করে চাপে পুঁজিবাজার, লভ্যাংশ টান। এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে লভ্যাংশের বিষয়টি বরাবরই চলে আসে। যে দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন এই পর্যায়ে আমি একটু মোহাম্মদ মুসা আপনার কাছে আবারও একটু যেতে চাচ্ছি। এই যে লভ্যাংশের বিষয়টি চলে আসে, আমি বলছিলাম যে লভ্যাংশের টান, নতুন যে বিধান করা হয়েছে, লভ্যাংশ যদি কম আসে সেক্ষেত্রে বাড়তি করের যে বোঝা সেটি হয়তো থাকতে পারে। তবে এক্ষেত্রে বিনিয়োগকারীরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বেশি লাভবান হবেন নাকি দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কোম্পানিগুলো একটি স্বাভাবিকভাবে একটু চাপের মুখে পড়ে যাবে বলে আপনি মনে করছেন? লভ্যাংশটা বেসিক্যালি বড় বড় বিনিয়োগকারী যারা নাকি বড় বড় বলতে যাদের ট্যাক্স রেট খুব হাই, ক্যাশ ডিভিডেন্ড তারা আসলে নিতে চায় না, তখন ট্যাক্স ডিভিডেন্ডের উপর বড় রকমের ট্যাক্স আছে। আমি একটু আগে দেখলাম ব্যক্তি বিনিয়োগকারীর জন্য লভ্যাংশের উপর 15% ট্যাক্স এটা কি ফিক্স করে দিয়েছে। যদি এটা ঠিক থাকে এটা ভালো আছে, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল করদাতার ম্যাক্সিমাম যেই ট্যাক্স রেট আছে সেই ট্যাক্স রেটে হয়, ক্যাশ ডিভিডেন্ডটা ততটা উৎসাহিত হয়। বাট মেজরিটি অফ দি ব্যক্তি বিনিয়োগকারীদের ট্যাক্স রেট হয়তো বেশি না, সুতরাং লভ্যাংশ থাকা ভালো। আমি যেটা বেসিক্যালি নোট করব, কিছুদিন আগে দেখলাম ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলো যদি তাদের মূলধন 2000 কোটি টাকার কম হয় তাইলে তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে। এটা একটু আগে যেটা বললাম আর কি, ব্যক্তি বিনিয়োগকারীর জন্য ততটা ভালো খবর না, কিন্তু যারা নাকি ব্যক্তি বিনিয়োগকারী না, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী, তাদের জন্য এবং যাদের ট্যাক্স রেট খুব হাই তাদের জন্য এটা ভালো নিউজ। তারা তখন কি করবে? স্টক ডিভিডেন্ড দেয়। স্টক ডিভিডেন্ড অনেক সময় ভালোভাবে কাজ করে, সুতরাং এটার একটা মিক্সড ফিলিং থাকতে পারে। সেই জন্য লভ্যাংশটার উপর যে লিমিটেশনস দেওয়া হচ্ছে, একটা তো বাণিজ্যিক ব্যাংকের উপর, আরেকটা ইন জেনারেল বলা হচ্ছে যদি ইনকামের একটা নির্দিষ্ট হারে ক্যাশ ডিভিডেন্ড না দেয় বা ডিভিডেন্ড না দেয় তাহলে তাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হবে। এটা কিন্তু একটা বড় রকমের থ্রেট। এটা ইন্ডিভিজুয়াল কোম্পানির ইনভেস্টমেন্ট প্ল্যানের সাথে কনসিস্টেন্ট নাও হতে পারে। সুতরাং সরকার যদি এরকম একটা ডিসিশন নেয়, এই ডিসিশনটা খুব ভালোভাবে বাজার নেবে কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। জি, আপনি সন্দেহ প্রকাশ করছেন, কিন্তু আশিকুর রহমান আপনার কাছে একটু যেতে চাই। জনাব আশিকুর রহমান, আপনার কাছে একই বিষয় নিয়ে একটু যেতে চাচ্ছি যে একজন ব্যক্তি বিনিয়োগকারী লভ্যাংশ যদি এখন কর ধরা হয়, সেক্ষেত্রে একজন ছোট বিনিয়োগকারী যিনি বছরে কিছু লভ্যাংশ পান, সেক্ষেত্রে তার হাতে বাস্তবে আসলে এটা কতটুকু প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? ওয়েল, আমি একটা জিনিস একটু ক্লিয়ারিফাই করতে চাচ্ছি যে ফাইন্যান্স বিলে যেটা ফাইনালাইজ হয়েছে যে কোনো রেগুলার ইনভেস্টর তার ডিভিডেন্ডের উপর একটা স্ট্রেট থ্রু অনলি 15% ফাইনাল ট্যাক্সেশন হচ্ছে। সো অবভিয়াসলি আমরা আগেও যেটা বলেছি যে সরকারের তো ট্যাক্সেশন নিয়ে একটা লিমিটেশন শুরু হয়ে গেছে, বিকজ আমাদের এক্সপেন্ডিচার বেশি, আমাদের রেভিনিউ কম। সো এটা একটা ভালো জিনিস ইন দ্য সেন্স যে মানে নো ম্যাটার হোয়াট এট দি এন্ড অফ দ্য ডে সব জায়গায় কিন্তু ট্যাক্সেশন হচ্ছে। ইভেন ক্যাপিটাল গেইনেও কিন্তু 50 লাখ টাকার উপরেও যদি আপনি গেইন করে থাকেন আপনার একটা ট্যাক্সেশন আসবে। বাট ফর ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স আপনার এখন 15% হলো আপনার ফাইনাল ট্যাক্স, অ্যান্ড কর্পোরেশনদের জন্য হলো যে কোনো ডিভিডেন্ড তারা যখন পায় সেটা হলো 20%। সো এখানে সারচার্জের বা তার ট্যাক্স স্ল্যাবের উপর এখানে অ্যাকচুয়ালি কোনো রকমের ইম্প্যাক্ট আসবে না। সো যেটা হতে পারে যে আমরা যদি বলতে পারি যে কেউ যদি খুবই ট্যাক্স সেন্সিটিভ থাকে তারা হয়তো চিন্তা করতে পারে যে তারা ডিভিডেন্ড না নিয়ে তারা ক্যাপিটাল গেইনের উপর ফোকাস করতে পারে। ইদার অর ট্যাক্সেশন ইজ গোইং টু গিভ ইউ অ্যান অপশন যে আপনি কিভাবে বিনিয়োগ করতে চান। যদি আপনি ডিভিডেন্ড রিইনভেস্টমেন্টের মধ্যে যদি চিন্তা করেন যে আমি প্রতি বছর একটা স্টক হোল্ড করে আমি একটা ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট করবো ক্যাশ ডিভিডেন্ড দিয়ে, সো অবভিয়াসলি আপনাকে তখন ট্যাক্সটা নিতে হবে। আই থিঙ্ক এই ক্লিয়ারিটিটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে 15% যে আমাদের ফাইনাল ট্যাক্সেশন হবে, 20% ফর কর্পোরেশন। এটাতে আমাদের যেটা হয় যে আমাদের আগামীকালে যে ফিসকাল প্ল্যানিংটা থাকতে পারে ফ্রম এন ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ, এটা আমাদেরকে অনেকটু সিম্পল করে দিচ্ছে।
সেক্ষেত্রে কি বিনিয়োগের কৌশলে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, বা এই যে পরিবর্তনটা হলো জনাব আশিকুর রহমান, এতে কি স্থিতিশীলতায় কোনো বাধা তৈরি করতে পারে বলে আপনি মনে করছেন? No, I personally don't think so. If anything, আপনার তো ক্লিয়ারিটি বাড়ছে। আপনি তো অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যানিংটা আরো বেটার করতে পারছেন। এই সরকার কিন্তু আপনি দেখেন যে ট্যাক্স রেটের একটা প্ল্যান দিয়ে দিয়েছে ফর দ্য নেক্সট 4-5 ইয়ার্স। সো এরকম প্ল্যানিং আমরা খুব পছন্দ করি, কারণ স্টক মার্কেটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার ভিজিবিলিটি অ্যান্ড প্রেডিক্টেবিলিটি। একটা ক্যাপিটাল মার্কেট তখনই ফ্লারিশ করবে যখন আপনি একটা প্রেডিক্টেবল ট্যাক্স রেট বলেন, পলিসি রেট থাকে। আমরা তো সবসময় কমপ্লেন করে থাকি যে সকালে এক রকমের পলিসি হয়, বিকালে আরেক রকমের পলিসি হয়। এবারে এই জিনিসটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, এটা কিন্তু ক্যাপিটাল মার্কেটের জন্য অ্যাকচুয়ালি পজিটিভ। সেক্ষেত্রে আমি একটু জনাব মুসা আপনার কাছে একদম একটু ছোট করে জানবো, জরুরি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এই মুহূর্তে পুঁজিবাজারকে চাঙ্গা করতে, দুই একটি পরামর্শ। আমি যেটা মনে করি আর কি, আমাদের বাজারটা স্থিতিশীল রাখার জন্য সরকারি সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যখন সার্ভিলেন্সটা খুব ভালোভাবে রাখে, নতুন কোনো আইনের দরকার না, আইনের ইমপ্লিমেন্টেশনটা জরুরি। অনেক সময় দেখা যায় যে একটা কোম্পানির যারা ডিরেক্টরস আছেন ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে বাজারে তাদের প্রাইসটাকে ম্যানিপুলেট করতে চায়। এই ম্যানিপুলেশনটা যেন তারা না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখা আমি মনে করি ভালো। আর আরো যে জিনিসটা সবচেয়ে বেশি এমফেসিস করা দরকার সেটি হলো আইপিওর বাজারটাকে আবার শুরু করা, এবং ভালো ভালো কোম্পানি, যেটা নাকি বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব তার বক্তব্যে বলেছেন, উনি চেষ্টা করবেন অনেক ভালো ভালো কোম্পানি শেয়ার বাজারে আনতে। তাইলেই কিন্তু বাজারটা আরো একটু অ্যাক্টিভেট হবে এবং পুঁজিবাজারের জন্য জি, অর্থাৎ ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সংযুক্ত করার কথাটাই আপনারা বারবার বলছেন। জনাব আশিকুর রহমান এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। ডিবিসি নিউজ ইসলামী ব্যাংক চালি খাতার এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।